সবাইকে স্বাগত। নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি সঞ্জিতা ইসলাম। শিরোনাম দেখছিলেন। এবারে পুরো খবর। স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার বরখাস্তকৃত হিসাবরক্ষণ কর্মকর্তা দুর্নীতিতে আলোচিত আফজাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুদকের মামলার দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার ঢাকার বিশেষ জজ কে এম ইমরুল কায়েসের আদালতে আত্মসমর্পণ করলে এই আদেশ দেওয়া হয়। এর আগে অবৈধভাবে শত শত কোটি টাকা আয়ের অভিযোগে আফজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে গেল 27 জুন মামলা করে দুদক। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের বদলি, টেন্ডারবাজি কিংবা ঠিকাদারি এর সবকিছুর অন্যতম নিয়ন্ত্রক আফজাল রুবিনা দম্পতি। নামে বেনামে গড়ে তোলেন সম্পদের পাহাড়। রাজধানীর বিভিন্ন এলাকায় কেনেন 24টির বেশি প্লট ও ফ্ল্যাট। বিদেশে পাচার করেন শত শত কোটি টাকা। এর সবই করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সামান্য সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ও স্ত্রীর স্টেনোগ্রাফার পদবি ব্যবহার করে। গেল 22 জানুয়ারি আফজাল দম্পতির স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করে দুর্নীতি দমন কমিশন। দুদকে এক দফা জিজ্ঞাসাবাদ শেষে সমালোচনার মুখে গা ঢাকা দেন আফজাল দম্পতি। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার সকালে হঠাৎ করে ঢাকার বিশেষ জজ কে এম ইমরুল কায়েসের আদালতে আত্মসমর্পণ করেন আফজাল। এ সময় মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের দুটি মামলায় আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। বিপুল পরিমাণ সম্পদ অর্জনের জন্য মামলা দায়ের করা হয়েছিল এবং আফজালের বেশ কিছু সম্পদ জব্দ করা হয়েছে, বাড়ি ইত্যাদি, সেগুলো দুদকের হেফাজতে আছে। আজ জনাব আফজাল বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে গ্রহণ করে। আফজালের দুর্নীতির বিষয় 2019 সালে তদন্ত হয়েছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে লার্নেড কোর্ট অভিপক্ষকে শুনলেন। শুনানির পরবর্তী পর্যায়ে জামিনের দরখাস্ত নামঞ্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরণ করেছেন। আর পরিপূর্ণ যে আদেশ সেটা এখন আমরা পাইনি। আদেশ হাতে পাওয়ার পর জানতে পারবো আসলে ওখানে ফাইন্ডিংসটা লার্নেড কোর্ট কী দিয়েছেন। আমাদের বক্তব্য ছিল যেহেতু একটা বিষয় অনুসন্ধান হয়ে গেছে, নতুন করে আবার সেই বিষয়ে মামলা করা, এই বিষয়টাও আমরা মূলত বক্তব্য রেখেছি। বরখাস্তকৃত আফজাল দম্পতি রহমান ট্রেড ইন্টারন্যাশনাল নামে ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে স্বাস্থ্য খাতের টেন্ডার বাগিয়ে নিতেন। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 2000 কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বুধবার 3 দিনের রিমান্ড শেষে শামীমকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত তার এই জবানবন্দি রেকর্ড করেন। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি সহকারী পুলিশ কমিশনার উত্তম কুমার সাহা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে 6 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এই তথ্য জানান। তিনি বলেন, পল্লবী থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে 10 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরীর মিথ্যা তথ্য দিয়ে নিজের নামে 2টি জাতীয় পরিচয়পত্র নিয়েছেন, যার 2টি সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন এসব তথ্য নিয়ে তদন্ত করতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে। বুধবার এই বিষয়ে বিস্তারিত জানতে নির্বাচন কমিশনের কাছে তথ্য চেয়েছে দুদক। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে তদন্ত করছে। 2টিতে তার স্বামীর নাম 2 রকম, একটি এনআইডির চেয়ে অন্যটিতে বয়স 5 বছর কম দেখানো হয়েছে। এসব তথ্য নিয়ে বিভ্রান্তিতে তদন্তকারীরাও। করোনা টেস্ট নিয়ে জালিয়াতির অভিযোগে গ্রেফতারের পর বর্তমানে কারাগারে তিনি। এই ঘটনায় ইসির কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের মামলার একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছেন। আগামী 9 সেপ্টেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ
ঠিক করা হয়েছে। এই অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হলো। বুধবার ভার্চুয়াল শুনানি নিয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহার অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেন। এই মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে আছে আসামি মজনু। তার পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকলেও মজনু ভার্চুয়ালি নিজেকে নির্দোষ দাবি করেন। দেশে নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা 3 লাখ ছাড়ালো। বিশ্বে 15তম দেশ হিসেবে 3 লাখের বেশি করোনা শনাক্তের তালিকায় প্রবেশ করল বাংলাদেশ। গেল 24 ঘন্টায় দেশে 2519 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে 3,02,147 জনের করোনা শনাক্ত হলো। 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 54 জন। জুলাই আগস্টের মধ্যে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যু। সব মিলে এখনো পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন 4082 জন। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা বাড়ালেও শনাক্তের সংখ্যা কমেছে। কোভিড-19-এ বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 5,800 জন। আক্রান্ত হয়েছে 2,39,000-এর বেশি। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত 3 দেশেই হাজারের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিকে হংকংয়ের পর এবার একই মানুষের দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিকে মার্কিন অনুমোদনকে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় বলে মন্তব্য করেছে ফরাসি বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস সংক্রমণজনিত শ্বাসকষ্ট থেকে জীবন রক্ষাকারী অক্সিজেনের বিল বাড়িয়ে কিছু বেসরকারি হাসপাতাল রোগীদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বুধবার ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে সাংসদ রুমিন ফারহানা প্লাজমা দান করতে আসলে সেখানে গণমাধ্যমকে কথা বলেন তিনি বলেন, মার্চ মাসে থেকে তারা বলে আসছেন করোনা রোগীদের ভেন্টিলেটরের চেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে কিনা তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ভেঙে পড়েছে সরকারের এই সরকার সামরিক সরকার না, কিন্তু তার চেয়েও খারাপ। এই অক্সিজেনের জন্য মূলত হাসপাতালে ভর্তি হয় এবং প্রাইভেট অনেকগুলি সেন্টারে তারা এত বেশি দাম নিচ্ছে অক্সিজেনের, একদম প্রতারণা। এটা 1000 লিটার অক্সিজেনের জন্য আসলে খরচ পড়ে মাত্র 70 টাকা। প্রয়োজনীয় সংশোধন সহ রাজনৈতিক দল নিবন্ধন আইনের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। সংশোধনীগুলো শেষ হলে এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এটি অনুমোদন পায়। এদিকে রাজনৈতিক দল নিবন্ধন আইনের বিরোধিতা করে নির্বাচন কমিশনের সভায় আবারও নোট অফ ডিসেন্ট দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান মাহবুব তালুকদার নিজেই। জানান, ইসির 70তম কমিশন সভায় ভিন্নমত পোষণ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও 4 নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে তিনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন। বর্তমান কমিশন মনে করেন যে যেহেতু এটি 72-র মূল আইনে ছিল না, 2008-এর এটা দেওয়া হয়েছে, এটার মধ্যে একটা অন্তর্ভুক্ত করে এই রাজনৈতিক দলের আইনটি আলাদা করে করা প্রয়োজন। আমি এই সিদ্ধান্তের সম্পূর্ণ বিরোধিতা করি। আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অংশবিশেষ নিয়ে পৃথকভাবে আইন প্রণয়ন একটা হতকারী সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো পরামর্শে বাঙালির মুক্তি সনদ 6 দফা হয়নি। এটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজস্ব চিন্তার ফসল। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। শাহ আলী জয়ের রিপোর্ট। গ্রহণ করছেন। মুজিব বর্ষ উপলক্ষে 6 দফা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজয়ীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান নামক রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, চাকরি সহ সকল সুযোগ সুবিধায় তারা বঞ্চিত ছিল। এমন বাস্তবতায় বঙ্গবন্ধু 6 দফা উত্থাপন করেন, যার প্রধান উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করা এবং স্বায়ত্তশাসন অর্জন করা। 65 সালে যে পাকিস্তান ভারত যুদ্ধ হয়, আমাদেরকে যে একটা রক্ষা করতে হবে, এটা যে পাকিস্তানের একটা অংশ, পাকিস্তান শাসকদের যেটা দায়িত্ব আছে, সে দায়িত্বটা তারা কোনোদিন পালন করেনি বা আমরা সম্পূর্ণ অরক্ষিত ছিলাম। তখনই বঙ্গবন্ধু শেখ মুজিব সিদ্ধান্ত নিলেন এবং তিনি এই 6 দফা প্রণয়ন করেন। এবং 6 দফা প্রণয়নটা এটা অনেকে অনেকভাবে বলতে চায়, কেউ এর পরামর্শ, ওর পরামর্শ, কিন্তু আমি নিজে জানি যেটা সম্পূর্ণ তার নিজের চিন্তার ফসল। শেখ হাসিনা বলেন, 6 দফাই ছিল স্বাধীনতার সোপান। আমাদের অনেক জেলা বড় বড় নেতারা বা কেন্দ্রের অনেক নেতারা সেই 6 দফা থেকে ঝুঁকে গিয়েছিলেন, এটা সত্যি খুব লজ্জাজনক। কিন্তু সেখানে আমি বলবো আমার মা বেগম ফজিলাতুন্নেসা অত্যন্ত দৃঢ় চেতা ছিলেন এবং যে সভাটা আমাদের প্রতিষ্ঠান বাড়িতেই তখন কার্যকরী কমিটির সভা, সেখানে 6 দফা না 8 দফা এটা নিয়ে তুমুল বিতর্ক এবং সেখানে সিদ্ধান্ত হলো না 6 দফাই আমরা একমাত্র মানব। চেষ্টা করেও স্বাধীনতা বিরোধীরা ইতিহাসের সত্যকে মুছে ফেলতে পারেনি, বলেন প্রধানমন্ত্রী। 75-15 আগস্টে পরাজিত শক্তির উত্থান ঘটেছিল, তারা আমাদের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল। যাক, আমি মনে করি আর সেই সুযোগ নেই। ইতিহাস তার আপন গতিতে চলে, ইতিহাসকে কেউ বুঝতে পারে না, সেটা আজকে প্রমাণিত সত্য। শেখ হাসিনা বলেন, ইতিহাসের সত্যকে অবলম্বন করে বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে গেলেই অর্জিত হবে সোনার বাংলা। এরই প্রতিবাদ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বেশ কয়েকদিন ধরে উপকূলে জোয়ারের পানিতে প্লাবিত এলাকা এখন লড়ছে লবণ পানির বিরুদ্ধে। নষ্ট হয়ে গেছে মাঠের ফসল। ক্যালেন্ডারে বর্ষা শেষ হয়ে গেলেও রয়ে গেছে বৃষ্টি আর বৈরী আবহাওয়ার হানা। এরকম বিরূপ পরিস্থিতির জন্য দেশের বিভিন্ন নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এদিকে সিরাজগঞ্জে বন্যা পরবর্তী নদী ভাঙন দেখা দেয় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈরী আবহাওয়ায় শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। আবহাওয়া খারাপ থাকায় নোয়াখালী থেকে হাতিয়া রুটে ট্রলার ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। বরিশাল নদী বন্দরেও 2 নম্বর সতর্ক সংকেত ঘোষণার পর স্থানীয় 12টি রুটে লঞ্চ বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। আকস্মিক লঞ্চ বন্ধের ঘটনায় বিপাকে পড়েন যাত্রীরা। আমি বরিশাল ডাক্তার দেখাতে আসছিলাম, আজকে 3 দিন হয়েছে। এখন ভোলার উদ্দেশ্যে রওনা করবো, আসে শুনি লঞ্চ ছাড়বে না। ভোলাতে রওনা দিয়েছিলাম, এখন তাই এসে দেখি বন্ধ লঞ্চ, এখন কি করব? এই চিত্র বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের। 2 দিন আগেও এখানে জোয়ারের পানি ছিল। এখন অস্বাভাবিক জোয়ার না থাকায় পানি নেমে গেছে, তবে ক্ষত শুকায়নি। বরিশাল সহ উপকূলীয় বিভিন্ন জেলার মানুষ এখন লড়ছেন নোনা পানির সঙ্গে। সাগরের পানিতে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ও ঘরবাড়ি। এছাড়া জমির ফসলও নষ্ট হয়ে গেছে, মারা গেছে পুকুর ও ঘেরের সাদা মাছ। উত্তরে নদীর পানি কমে গেলেও তীব্র স্রোতে সিরাজগঞ্জের কাজীপুরে ভাঙন দেখা দিয়েছে। এই এলাকায় নদীর তীর রক্ষা বাঁধের 2টি স্থানে অন্তত 150 মিটার ভেঙে গেছে। এতে হুমকির মুখে পড়েছে একটি বাজার ও কয়েক হাজার হেক্টর ফসলি জমি। জায়গা একবারে ধসের স্রোতে মানে নিচের দিকে চলে গেল, এলাকার লোক আতঙ্ক। বাঁধটা যদি রক্ষা না করা যায় তাহলে আমাদের দুঃখের আর সীমা থাকবে না। গেল মে মাসে বাঁধ রক্ষায় 40,000 জিও ব্যাগ ফেলা হয় কাজীপুরে। স্রোতের তীব্রতায় সেগুলো কাজে আসেনি। এবার দীর্ঘস্থায়ী বন্যা আর এই জায়গাটাতে স্কাউরিংটা বেশি, যে কারণে এখানে ভাঙনটা হয়েছে। শুকনো মৌসুমে আমাদের এটার প্ল্যান প্রোগ্রাম আছে, এটা আগের যে পজিশনে ছিল সেই পজিশনে আমরা রিপেয়ারিং করব। বর্তমানে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার 30 থেকে 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দলের দুর্দিনে যারা সাহস ও সততার পরিচয় দিয়েছেন আওয়ামী লীগের শুধু তারাই, এমন মত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের। এই নেতা মনে করেন দলে ভাই লীগ বা এমপি লীগের কোনো সুযোগ নেই। একই সঙ্গে অনুপ্রবেশকারীদের প্রবেশ ঠেকাতে না পারার দায় দলকেই নিতে হবে বলেও মত দেন তিনি। আফরিন আনোয়ারের প্রতিবেদন।
টানা 12 বছর ক্ষমতায় থাকার পর কেমন চলছে আওয়ামী লীগ, কারা চালাচ্ছেন এই দলকে, তা নিয়ে এখন প্রায় আলোচনা সমালোচনা চলে দলের অভ্যন্তরে। নিউজ 24-এর সাথে আলাপচারিতায় এবার মুখ খুলেন দলের এই নেতা। প্রতারক, বিভিন্ন সুযোগ সন্ধানী, অপশক্তি, নীতিহীন, আদর্শহীন কিছু লোক এই দলের ভিতরে ঢুকে স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ আদায়ের জন্য কাজ করছে। এখানে কোনো এমপি লীগ অথবা কোনো ব্যক্তি লীগ অথবা কোনো ভাই লীগ অথবা আত্মীয় লীগ এগুলো করার কোনো সুযোগ নেই। এটা যারা করবে, এরা করার চেষ্টা করেছে, আমরা দেখেছি সেই সকল ক্ষেত্রে দলের ভাবমূর্তি কখনো কখনো উজ্জ্বল হয়নি। তিনি মনে করেন আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনে যে বা যারা অনুপ্রবেশকারী বা সুযোগ সন্ধানীদের যোগসূত্র তৈরিতে সহায়তা করবে তাদের বিষয়ে হাইকমান্ডের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। নীতিহীনদের জন্য, অনুপ্রবেশকারীদের জন্য, সুযোগ সন্ধানীদের জন্য জিরো টলারেন্স নীতি। সুযোগ দেওয়ার জন্য কেউ সহযোগিতা যদি করে থাকে নিশ্চয়ই সেটাও আমরা দেখব, এবং এইরকম কোনো কেউ যদি কোথাও খুঁজে পাওয়া যায় তাদের ব্যাপারেও আওয়ামী লীগ আইন অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবে। জি.কে. শামীম, পাপিয়া সাহেবদের নামের সাথে কেন বারবার আওয়ামী লীগের নাম জড়িয়ে যাচ্ছে এমন প্রশ্নে বাহাউদ্দিন নাসিম মনে করেন এ ধরনের সুযোগ সন্ধানীদের হাত থেকে দলকে পরিশুদ্ধ করতে না পারার ব্যর্থতাও নিজেদের। 2019 সাল থেকে দলের ভিতরে শুদ্ধি অভিযান শুরু করেছে। সেই শুদ্ধি অভিযানে কিন্তু কেউ মাপ পায়নি। এখনও কিন্তু বিভিন্ন পর্যায়ের এই শুদ্ধি অভিযান অব্যাহত আছে, সে অভিযান চলবে, এবং সেক্ষেত্রে কোনো নেতা কিন্তু রেহাই পাচ্ছেন। এটা শুধু আওয়ামী পরিবারেরই না, এটা যে কোনো রাজনৈতিক দলের জন্য, যে কোনো মানুষের জন্য, সরকারি কর্মকর্তা থেকে আরম্ভ করে, ব্যবসায়ী থেকে আরম্ভ করে যারাই অন্যায় করবে, দুর্নীতি করবে অথবা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে, দেশের মর্যাদা নষ্ট করতে চাইবে, জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি। বলেন ত্যাগীদের স্থান করে দেওয়ার মধ্য দিয়ে সুযোগ সন্ধানীদের দমন করা সম্ভব। আর সাংগঠনিক কর্মকাণ্ডের গতি প্রকৃতির ধরন কিছুটা পরিবর্তন হলেও করোনার মধ্যেও দলের সাংগঠনিক কাজ চলমান রয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগস্ট পরবর্তী কর্মপরিকল্পনাও তৈরি করা হচ্ছে বলেও জানান দলের এই নেতা। পর্যালোচনা করছি, আমরা দেখছি এদেরকে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি এখনও গভীর কোমায় আছেন। বুধবার দিল্লির সেনা হাসপাতালের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। বলা হয় ফুসফুসের সংক্রমণ জটিলতার মধ্যে প্রণব মুখার্জির কিডনির অবস্থার কিছুটা অবনতি হয়। 2 সপ্তাহের বেশি সময় ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতের প্রাক্তন এই রাষ্ট্রপতি। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। গেল 9 আগস্ট বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। ওই দিন রাতে অস্ত্রোপচার হয় প্রণব মুখার্জির। তারপর থেকে তাকে রাখা হয় ভেন্টিলেটরে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার সবশেষ খবর জানিয়েছেন দিল্লির সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। স্বাভাবিকভাবেই কাজ করছিল, কেবলমাত্র তিনি কোমায় আচ্ছন্ন এবং ভেন্টিলেটরে আছেন। এর মধ্যে ফুসফুসে সংক্রমণ মানে তার নিউমোনিয়া ধরা পড়ে, তার চিকিৎসাও চলছে। একই সঙ্গে তিনি তো কোভিড আক্রান্ত ছিলেন, ফলে নিঃসন্দেহে তার শরীরে একটু সামান্য যে উন্নতির খবর দুদিন আগে জানানো হয়েছিল, আজকে তুলনামূলকভাবে একটু জটিল বলেই মনে হচ্ছে। তো চিকিৎসকরা আশা করছেন যে এটা তারা কাটিয়ে উঠতে পারবেন। করোনার মধ্যেও বাস্তবায়নের পথে হাঁটছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল। এরই মধ্যে শেষ হয়েছে এক টিউবের খনন কাজ। পুরো প্রকল্পের অগ্রগতি প্রায় 7 প্রকল্প পরিচালক বলছেন নির্ধারিত সময় 2022 সালেই প্রকল্প শেষের টার্গেট নিয়ে এগোচ্ছে পুরো কাজ। প্রকল্প শেষ হলে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে গতি বাড়বে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। নয়ন বোরাজোয়াকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন প্লাবন রহমান। চট্টগ্রামের অন্যতম বড় প্রকল্প কর্ণফুলী টানেল। সরকারের গুরুত্বের তালিকায় থাকা এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে নদীর তলদেশ দিয়ে চলবে যানবাহন। করোনার মধ্যে বেশিরভাগ মেগা প্রকল্প থমকে গেলেও ধীরে চলেছে কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ, যেখানে নদীর তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে 4 লেন বিশিষ্ট 3.4 কিলোমিটার দীর্ঘ টানেল।
এর মধ্যে পতেঙ্গা থেকে আনোয়ারা উপজেলা পর্যন্ত বোরিং মেশিনের মাধ্যমে একটি টিউব টানেলের 2450 মিটারের কাজ শেষ। করোনাকালেও 266 জন চীনা প্রকৌশলী ও শ্রমিকরা কঠোর পরিশ্রম করে একটি টিউবের কাজ শেষ করেছেন। টানেল বোরিং মেশিন দিয়ে আরেকটি টিউবের কাজ শুরু করার জন্য আমাদের 3 থেকে 4 মাস সময় লাগবে। যে নির্ধারিত সময় আছে 2022 সালের ডিসেম্বর মাস, সেই নির্ধারিত সময়ের মধ্যে আমরা টানেলের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য জোর প্রসেসটা চালিয়ে যাচ্ছি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দুটি টিউবের সমন্বয়ে নির্মিত হতে যাওয়া এই টানেল বাস্তবায়িত হলে বছরে কমপক্ষে 63 লাখ যান চলাচল করবে নদীর তলদেশ দিয়ে। ইতিমধ্যে দেশের প্রথম এই টানেল নির্মাণের 57% কাজ শেষ, যার নির্মাণ শেষের লক্ষ্য 2022 সাল। একটি টিউবের কাজ শেষ হয়েছে, আরেকটি টিউবের কাজ শুরু হবে। দুটি টিউব সম্পন্ন হওয়ার পরেই মানে এই প্রকল্পটি শেষ বলা যাবে, কারণ অন্যান্য অবকাঠামোর কাজ ইতিমধ্যে তার চেয়ে অগ্রগামী আছে। এই টানেলটি সম্পন্ন হলে পরে আমাদের মাতারবাড়ি সহ অন্যান্য এলাকাতে বিশাল উন্নয়ন কর্মকাণ্ড চলছে। জাতীয় অর্থনীতিতে তার অবদান যুক্ত করার জন্য এই টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্ণফুলী নদীর মাধ্যমে দুভাগে বিভক্ত চট্টগ্রাম মহানগরী, যাকে এক সুতোয় বাঁধছে কর্ণফুলী টানেল। মোট 10,374 কোটি 42 লাখ টাকার এই মেগা প্রকল্পে টিউব দুটি ছাড়াও কর্ণফুলীর পশ্চিম ও পূর্ব প্রান্তে 5 কিলোমিটারের বেশি দীর্ঘ সংযোগ সড়ক নির্মিত হচ্ছে, যা বাস্তবায়িত হলে কর্ণফুলীর দুই পাড় জেগে উঠবে নতুনভাবে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যায় 3 যুবকের স্বীকারোক্তি দেওয়ার পর কিশোরী জীবিত উদ্ধারের ঘটনায় সদর মডেল থানার উপপরিদর্শক শামীম আল মামুনকে প্রত্যাহার করা হয়েছে। সাজানো ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন তিনি। বুধবার বিকেলে পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশে এসআই শামীমকে সদর মডেল থানা থেকে মাসদাইর পুলিশ লাইনে যুক্ত করা হয়। ধর্ষণ ও হত্যা মামলার আসামি 3 যুবকের স্বজনদের অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ডে নির্যাতনের ভয় দেখিয়ে 3 পরিবারের কাছ থেকে 46,000 টাকা নেন। এরপরও ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়। এর আগে গেল মঙ্গলবার 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয় ঘটনা তদন্তের জন্য। ওই কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হাস্যরসের দেবতা যেন ভানু বন্দ্যোপাধ্যায়। সাম্যময় বন্দ্যোপাধ্যায় আসল নাম হলেও চলচ্চিত্রে এসে তিনি ভানু ডাক নামে খ্যাত হন। কিংবদন্তি ভানু বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মশতবার্ষিকী। বঙ্গীয় কমেডি ঐতিহ্যের প্রথম প্রাণপুরুষ ভানু, যার লাবণ্যময় অভিনয় ছিল শরীর, মন ও আত্মা জুড়ে। জমালয়ে জীবন্ত মানুষ, 74.5, 80তেও 80 না, ভানু পেল লটারি, মিস প্রিয় বংদা, একের পর এক ছবিতে অভিনয় মেধা দিয়ে যিনি জয় করেছিলেন মানুষের হৃদয়। অসংখ্য বাংলা ছবি, নাটক, রেডিও নাটক, যাত্রার পাশাপাশি বলিউডেও 2টো ছবি করেছিলেন তিনি, যার একটি বন্দিশ, অন্যটি এক গাঁও কি কাহানি। টলিউডের এখনকার কমেডিয়ানদের স্বীকৃতিস্বরূপ ভানু বন্দ্যোপাধ্যায়ের পুরস্কার টেলি সম্মান চালু হয়েছে। আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ সাফল্যের সাথে পার করল 6 বছর। এ উপলক্ষে থ্যাংক ইউ বাংলাদেশ স্লোগান নিয়ে আয়োজিত হচ্ছে দারাজের 6th অ্যানিভার্সারি ক্যাম্পেইন। বুধবার বিকেলে দারাজ এবং প্রথম আলোর অফিসিয়াল ফেসবুক পেজে একটি ডিজিটাল প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ক্যাম্পেইনটির উদ্বোধন ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদ আল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ দিশা। ক্যাম্পেইনে থাকছে ডিসকাউন্ট সহ বিভিন্ন অফার। দারাজের এই ক্যাম্পেইন চলবে 30 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং লুইজিয়ানা অঙ্গরাজ্যের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে হ্যারিকেন লরা। এই ঘটনায় টেক্সাসের অন্তত 4 লাখ ও লুইজিয়ানা থেকে 2 লাখ মানুষকে নিরাপদে সরে যাবার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই আগে ক্রান্তীয় ঝড়টি আঘাতে লন্ডভন্ড হয়েছে ক্যারিবীয় দেশ হাইতি। ঝড়ের আঘাতে মারা গেছেন অন্তত 25 জন, ক্ষতিগ্রস্ত করেছে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। এদিকে আফগানিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 80 জনে দাঁড়িয়েছে। ঘর ছাড়া বহু মানুষ, ক্ষয়ক্ষতির তালিকাও বেশ দীর্ঘ বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন আবেদন প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
আর সেখানে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জানান তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন স্ন্যাপব্যাক মেকানিজম চালুর আবেদন ভিত্তিহীন। এ নিয়ে সামনে অগ্রসরের কোনো সুযোগ নেই। এমন সিদ্ধান্তের মাধ্যমে সন্ত্রাসীদের সমর্থন করা হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন। এদিকে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষে রাশিয়ার সাথে ইরানের সহযোগিতার নতুন অধ্যায় শুরু হবে বলে জানিয়েছে রুহানি প্রশাসন। অন্যদিকে পূর্ব ভূমধ্য সাগরের তেল ও গ্যাসের মালিকানা নিয়ে উত্তেজনার বৃদ্ধির মধ্যে পাল্টাপাল্টি সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে গ্রিস ও তুরস্ক। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জানান, এ নিয়ে সামনে অগ্রসরের কোনো সুযোগ নেই। এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি ক্যালিক্রাফট। বলেন, মার্কিন আবেদনের বিরোধিতা করা দেশগুলো সন্ত্রাসীদের সমর্থন করছে। আর ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, এই বিশ্ব সংস্থায় আবারও একঘরে ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়াশিংটন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের হারের মাধ্যমে প্রকাশ পেয়েছে ইরানের কূটনীতিক শক্তি, এমনটাই জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। আগামী 17 অক্টোবর শেষ হতে যাচ্ছে ইরানের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ। আর তারপরেই রাশিয়ার সাথে দেশটির সহযোগিতার নতুন এক অধ্যায় শুরু হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি। এদিকে তেল ও গ্যাসের মালিকানা নিয়ে পূর্ব ভূমধ্যসাগরে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই মঙ্গলবার পাল্টাপাল্টি সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে তুরস্ক ও গ্রিস। বড় ধরনের বিপর্যয় এড়াতে অবিলম্বেই দুপক্ষের আলোচনার আহ্বান জানিয়েছে জার্মানি। নিবির আমিন, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। বিসিবির হাই পারফরমেন্স দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টবি রেডফোর্ড। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটিং ও অ্যাসিস্ট্যান্ট কোচ চলতি মাস থেকেই 1 বছরের চুক্তিতে কাজ শুরু করবেন। সেপ্টেম্বর অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে হাই পারফরমেন্স দল। আসন্ন সিরিজকে সামনে রেখেই টাইগারদের ট্রেনিং ক্যাম্পে যোগ দিবেন রেডফোর্ড। ইসিবির সর্বোচ্চ কোচিং লেভেল 4 সম্পন্ন করা টবি কাউন্টি দল মিডলসেক্স ও সাসেক্সের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রধান কোচ হিসেবে সামলাছেন গ্ল্যামারগান ও মিডলসেক্সের দায়িত্ব। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পরামর্শক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। আর এই ছিল রাত 10টার সংবাদ আয়োজনে। আর এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।